চারের খ নাম্বার প্রশ্ন হচ্ছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, এটা প্রমাণ করতে হবে। তো এটা করার জন্য ফার্স্টে আমরা যে জটিল মানগুলো আছে অর্থাৎ বি ইন্টারসেকশন সি প্রাইম হোল প্রাইম এবং বি প্রাইম সি প্রাইম অর্থাৎ যে জটিল মান আছে ব্র্যাকেট এবং প্রাইম, এই ব্র্যাকেট এবং প্রাইমের মানগুলো আগে বের করে নেব। তো ফার্স্টে আমরা বি ইন্টারসেকশন সি এটার মান আগে বের করে নিই। তাহলে বি ইন্টারসেকশন সি, বি এর মান হচ্ছে আমাদের 2 4 6, ইন্টারসেকশন সি এর মান আমরা জানি যে সি এর মান হচ্ছে 3 4 5 6 7, এটা। তো মাঝে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন মানে আমরা জানি শুধু কমন মান অর্থাৎ যেগুলো মিল আছে সেই মানগুলো। তাহলে এই জায়গায় 4 আছে, এই জায়গাও 4 আছে, এই জায়গায় 6 আছে, এই জায়গায় 6 আছে, আর কোনো কমন মান নেই, মানে একই মান দুই জায়গায় নেই। তাহলে একই মান দুই জায়গায় আছে শুধু 4 এবং 6, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 4 এবং 6। এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান। এরপর যে জটিল মান সেটা হচ্ছে বি প্রাইম। তো আমরা বি প্রাইম বের করব। বি প্রাইম মানে আমরা জানি ইউ মাইনাস বি। আমরা জানি যে কোনো কিছুর সাথে প্রাইম থাকলে ইউ মাইনাস সেটা হয়, যেমন বি প্রাইম মানে ইউ মাইনাস বি, এ প্রাইম মানে ইউ মাইনাস এ, সি প্রাইম মানে ইউ মাইনাস সি। তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা প্রশ্নে দেওয়া আছে। মাইনাস বি এর মান দেওয়া আছে প্রশ্নে 2 4 6। তো এটা করলে আমাদের যে মানটা আসে যে মাইনাস, তার মানে এই দ্বিতীয় সেটের যে মানগুলো আছে এই মানগুলো প্রথম সেট থেকে বাদ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় সেটে 2 4 6 আছে, 2 4 6, এই 2 4 6টা এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে বাদ হয়ে গেলে থাকে শুধু 1 3 5 7, 1 3 5 7। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা মান আছে সি প্রাইম। তাহলে এই সি প্রাইমের মান আমরা বের করি। তাহলে সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি। তাহলে ইউ এর মান আমরা জানি 1 2 3 4 5 6 7, মাইনাস সি এর মান হচ্ছে দেয়া আছে 3 4 5 6 7। তাহলে মাইনাস মানে আমরা জানি দ্বিতীয় সেট থেকে সেটের মানগুলো বাদ হয়ে যাবে প্রথম সেট থেকে। তাহলে দ্বিতীয় সেটে আছে 3 4 5 6 7, তাহলে এই 3 4 5 6 7 বাদ হয়ে শুধু থাকে 1 1 2। এটা হচ্ছে সি প্রাইমের মান। এখন বাম পক্ষ যেটা আছে সেটা হচ্ছে বাম পক্ষ আছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। বি ইন্টারসেকশন সি হোল প্রাইম মানে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি কারণ হচ্ছে প্রাইম মানে ইউ এর থেকে ওইটা বাদ। তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7, মাইনাস হচ্ছে বি ইন্টারসেকশন সি। এই যে বি ইন্টারসেকশন সি এর মান আমরা আগে বের করছি 4 এবং 6, তার মানে এইটার থেকে 4 এবং 6 বাদ হয়ে যাবে। তাহলে 4 বাদ 6 বাদ, বিয়োগ মানে বাদ হয়ে যাবে। তাহলে বাদ হয়ে গেলে থাকে 1 2 3 5 এবং 7। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার আমাদের ডান পক্ষ করে দেখাতে হবে যে সেম অ্যান্সারটা আসে। তাহলে এবার আমরা কি করব, ডান পক্ষ হচ্ছে, ডান পক্ষে কি আছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইমের মান আমরা আগে বের করছি, সেটা হচ্ছে 1 3 5 7 ইউনিয়ন। এখন আমরা সি প্রাইমের মান আগে বের করা আছে, সি প্রাইমের মান হচ্ছে 1 2। তাহলে ইউনিয়ন মানে কমন এবং আনকমন সব মান নেওয়া। তাহলে কমন এবং আনকমন সব মান নিলে থাকে হচ্ছে 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো মানই সমান, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। এই হচ্ছে আমাদের 4-এর খ নাম্বার। এখন আমরা 4-এর গ নাম্বারটা করব। 4-এর গ, গতে প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি
এটা সমান প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা যে জটিল মানগুলো আছে অর্থাৎ এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি, এই জটিল মানগুলো আগে বের করব। তাহলে আমরা ফার্স্টে এ ইউনিয়ন বি এটা বের করে নেব। এর মান হচ্ছে 1 3 5, ইউনিয়ন বি এর মান হচ্ছে 2 4 6, 2 4 6। তাহলে ইউনিয়ন মানে কমন আনকমন সব মান, তাহলে সব মান নিলে 1 2 3 4 5 6 এটা আসে। এরপর যে জটিল মান সেটা হচ্ছে এ ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন সি, সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে শুধু কমন মান, তাহলে এর ভিতর কমন আছে 3 কমন আছে, 5 কমন আছে, আর কিছু কমন নেই। তাহলে এটা হবে 3 এবং 5। আচ্ছা, এরপরে যে জটিল মান আছে সেটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর মান হচ্ছে এখানে 2 4 6, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে দেয়া আছে 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে শুধু কমন মান, তাহলে এখানে কমন আছে অর্থাৎ একই সংখ্যা দুই জায়গায় আছে, হচ্ছে 4 আছে 6 আছে, 4 এবং 6 ছাড়া আর কিছু ডাবল নেই। তাহলে এটার आंसर হচ্ছে 4 এবং 6। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখন আমাদের এ ইউনিয়ন বি এটার মান কত দেওয়া আছে? এ ইউনিয়ন বি এটার মান আমরা বের করছি 1 2 3 4 5 6, মাঝে ইন্টারসেকশন, এবং সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7। তাহলে এটা যদি করি মাঝে ইন্টারসেকশন মানে শুধু কমন, অর্থাৎ দুই পাশে একই সংখ্যা যেগুলো আছে, একই সংখ্যা আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এই জায়গা 4 আছে, এই জায়গাও 4 আছে, এই জায়গা 5 আছে, এই জায়গা 5 আছে, এই জায়গা 6 আছে, এখানেও 6 আছে। তাহলে এই সংখ্যাগুলো 3 4 5 6। এখন করতে হবে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। তাহলে ডান পক্ষে আছে হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি এর মান জানি আমরা, উপরে বের করা আছে, সেটা হচ্ছে 3 এবং 5, মাঝে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটার মান আগে বের করা, সেটা হচ্ছে 4 এবং 6। তাহলে 3 এবং 3 5 4 6 এটা ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলোই যদি নিই তাহলে থাকে হচ্ছে 3 4 5 6। তাহলে এইটাই আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই হচ্ছে আমাদের 4-এর গ নাম্বারটা, এবং সর্বশেষ আমরা 4-এর ঘ নাম্বারটা করব। তো 4-এর ঘ নাম্বারে আমাদের প্রমাণ করতে হবে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আগের মতোই আমরা জটিল যে মান আছে অর্থাৎ ব্র্যাকেটের ভিতর যেগুলো আছে সেগুলো আগে বের করে নেব। তাহলে ফার্স্টে আছে এ ইন্টারসেকশন বি। তো এর মান আমরা জানি 1 3 5, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2 4 6। তাহলে ইন্টারসেকশন মানে শুধু কমন, যদি কমন নিই তাহলে এখানে কমন আছে, কিছুই কমন নেই, যদি কিছুই কমন না থাকে তাহলে ফাঁকা। এরপর যে জটিল মান সেটা হচ্ছে এ ইউনিয়ন সি, এর মান হচ্ছে 1 3 5, ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। অর্থাৎ ইউনিয়ন করলে কি হয়? ইউনিয়ন মানে কমনও নেওয়া যাবে, আনকমনও নেওয়া যাবে, অর্থাৎ মিল থাকলেও নেওয়া যাবে, মিল না থাকলেও নেওয়া যাবে। তাহলে 1 3 4 5 6 7
কমন আনকমন সব যদি নিই তাহলে 1 3 4 5 6 7 এই মান থাকে। আরেকটা বের করতে হবে জটিল মান, সেটা হচ্ছে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি, তো বি ইউনিয়ন সি যদি করি তাহলে বি এর মান হচ্ছে আমাদের 246 মাঝে ইউনিয়ন, আর সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে এখানে যদি ইউনিয়ন আছে তার মানে শুধু কমন মান, যদি কমন মান বের করি তাহলে সরি ইউনিয়ন আছে তার মানে কমন আনকমন সবকিছু, তাহলে কমন এবং আনকমন সব যদি নিই তাহলে সব মিলে 2 3 2 3 4 5 6 7। এই হচ্ছে আমরা তিনটা জটিল মান বের করে নিলাম, অর্থাৎ ব্র্যাকেটের ভিতর যেগুলো আছে এগুলো বের করে নিলাম। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব। তাহলে বাম পক্ষে আছে হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন আমরা এ ইন্টারসেকশন বি এটার মান উপরে বের করছি, এটার মান হচ্ছে ফাঁকা, তাহলে ফাঁকা মাইনাস ইউনিয়ন আছে এখানে, ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে এটা যদি ফাঁকার সাথে কোনো কিছু ইউনিয়ন যদি করি তাহলে ফাঁকা বাদে যেগুলো থাকে এগুলোই হচ্ছে অ্যান্সার। তাহলে হবে 3 4 5 6 7। এটা মনে রাখতে হবে যে ফাঁকার সাথে যদি কিছু ইউনিয়ন করে তাহলে ফাঁকা বাদে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্সার, আর ফাঁকার সাথে যদি ইন্টারসেকশন করা হয় তাহলে অ্যান্সার হবে শুধু ফাঁকা। এরপর আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এখানে আমাদের এ ইউনিয়ন সি এর মান বের করা আছে, সেটা হচ্ছে ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 3 4 5 6 7 এর মাঝে ইন্টারসেকশন সি আর বি ইউনিয়ন সি এটার মানও বের করা আছে, সেটা হচ্ছে 2 3 4 5 6 এবং 7। তাহলে মাঝে ইন্টারসেকশন মানে শুধু কমন, অর্থাৎ এই পাশে এবং ওই পাশে দুটো মান একই আছে যেগুলো সেগুলো নেওয়া লাগবে। তাহলে একই আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3, এই জায়গা 4 আছে, এই জায়গাও 4 আছে, তাহলে 4, এই জায়গা 5 আছে, এই জায়গা 5 আছে, তাহলে 5, এই জায়গা 6 আছে, এই জায়গাও 6 আছে, তাহলে 6, এই জায়গাও 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7। তার মানে ডান পক্ষের মান এবং বাম পক্ষের মান সমান, তার মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই হচ্ছে আমাদের 4-এর খ, গ এবং ঘ, এই তিনটা। এখন আমরা পরে যেগুলো করি, অর্থাৎ 5 নাম্বার। এখন আমরা 5 নাম্বার করব। 5 নাম্বারের প্রশ্ন হচ্ছে কিউ সমান যদি এক্স ওয়াই, আর সমান যদি এম এন এল হয় তাহলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর এর মান নির্ণয় করো। তো পাওয়ার অফ অর্থাৎ পাওয়ার সেট বা শক্তি সেট, কিভাবে বের করে সেটা এখন আমরা দেখব। তাহলে আমাদের মান দেয়া আছে, কিউ এর মান হচ্ছে এক্স ওয়াই, কিউ সমান দেয়া আছে এক্স ওয়াই, আমাদের পাওয়ার অফ কিউ বের করতে হবে। পাওয়ার অফ কিউ মানে কিউ এর মান এক্স ওয়াই, তাহলে পাওয়ার অফ এক্স ওয়াই। তো পাওয়ার শক্তি সেট বের করার নিয়ম হচ্ছে ফার্স্ট একটা ফাঁকা, তারপরে একটা একটা করে মান। তাহলে এই হচ্ছে এক্স একটা মান, তারপরে আরেকটা মান, তারপরে দুটো এক্স ওয়াই। তাহলে সর্বোচ্চ দুটোই আছে, আর কোনো মান নেই। তাহলে ফার্স্টে একটা ফাঁকা, তারপরে একটা একটা করে, তারপরে দুটো করে নিয়ে যা হয়, এটাই হচ্ছে আমাদের শক্তি সেট। এরপর বলেছে পাওয়ার অফ আর নির্ণয় করো। পাওয়ার অফ আর নির্ণয়, তো পাওয়ার অফ আর মানে আর এর মান হচ্ছে দেওয়া আছে এম এন এল, তার মানে পাওয়ার অফ এম এন এল। তাহলে নিয়ম একই, ফার্স্ট একটা ফাঁকা, তারপরে একটা একটা করে, তাহলে একটা এম, একটা এন, একটা এল, এরপর দুটো করে, তাহলে দুটো করে নিলে এম এন, তারপরে এম এল, তারপর এন এল, দুটো করে নেওয়া হয়ে গেছে। এবার তিনটা করে, তাহলে তিনটা করে নিলে এম এন এল। এই হচ্ছে আমাদের শক্তি সেট। তো এটার মজার বিষয় হচ্ছে যখন উপাদান সংখ্যা দুটো থাকে তখন 1 2 3 4 সব ক্ষেত্রে অ্যান্সার
এই পাওয়ারের শক্তি সেটের অ্যান্সার 4টা আসে, আর যখন 3টা থাকে তখন সব ক্ষেত্রেই শক্তি সেটের অ্যান্সার 8টা আসে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এটা হচ্ছে শক্তি সেটের একটা ফর্মুলা বলা যায়। যখন দুটো আসে তখন 4টা হয়, যখন এখানে 3টা আসে তখন 8টা হয়, যখন 4টা হয় তখন 16টা হয়। অর্থাৎ এটা 2 টু দি পাওয়ার n এই সূত্র মতো চলে। অর্থাৎ 2 n মানে হচ্ছে এখানে কয়টা আছে, এখানে যদি 3 থাকে তাহলে 2 কিউ মানে 8টা হবে। যদি উপরে এখানে 4টা থাকে তাহলে এই জায়গায় 4 বসালে 16। এই উপাদান সংখ্যা এই 2 টু দি পাওয়ার n এই সূত্রটা মেনে চলে। এই হচ্ছে আমাদের 5 নম্বরের অ্যান্সার, অর্থাৎ শক্তি সেট কি করে বের করতে হয় তার অ্যান্সার। এখন আমরা 6 নম্বরের ম্যাথটা করব। তো 6তে কি বলা আছে দেখি। তো আমাদের 6 নাম্বার ম্যাথে বলা হচ্ছে যে a সমান ab, b সমান abc হলে c সমান a ইউনিয়ন b। তাহলে a সমান দেয়া আছে ab এবং b সমান দেয়া আছে হচ্ছে abc। আমাদের কি করতে হবে, c সমান a ইউনিয়ন b। তাহলে c সমান হচ্ছে a ইউনিয়ন b। তাহলে a ইউনিয়ন b অর্থাৎ এর মান হচ্ছে ab ইউনিয়ন বি এর মান হচ্ছে এ বি সি। তাহলে আমরা জানি যে মাঝে যদি ইউনিয়ন থাকে, ইউনিয়ন মানে কি কমন আনকমন সব নেওয়া লাগবে, তাহলে সব মিলিয়ে থাকে এ বি সি। আচ্ছা, তারপর হচ্ছে দেখাও যে পাওয়ার অফ সি, তার মানে এখন পাওয়ার অফ সি করতে হবে। তাহলে পাওয়ার অফ সি মানে হচ্ছে পাওয়ার অফ সি এর মান হচ্ছে এ বি সি, বের করলাম সি এর মান এ বি সি। তাহলে পাওয়ার যদি করি তাহলে পাওয়ার করলে কি হয়, ফার্স্টে একটা ফাঁকা ফাঁকা, তারপর একটা একটা করে, তাহলে ফার্স্টে একটা এ, তারপরে একটা বি, তারপরে একটা সি, এরপর ডবল ডবল করে দুটো দুটো করে, তাহলে এ বি বিসি, তারপর সি এ, তারপর 3টা করে এ বি সি। এই হচ্ছে পাওয়ার অফ সি বেরোলো। তারপর কি বলছে যে দেখাতে হচ্ছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা মানে কয়টা আছে। এই উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এই সূত্রকে সমর্থন করবে। তাহলে আমাদের পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা আমরা দেখছি যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই 8 কে লেখা যায় 2 কিউ, 2 কে 3 বার গুণ করলে 8 হয়। এরপর কি বলেছে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তাহলে সি এর উপাদান সংখ্যা কত ছিল, এই হচ্ছে সি এর উপাদান কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 3 হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা। তাহলে এই 3 এর জায়গায় কি লিখতে হবে বলেছে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, মানে যেখানে সি এর উপাদান সংখ্যা আছে সেখানে আমাদের n লিখতে হবে। তাহলে এইটা সি এর উপাদান, তাহলে এই জায়গায় n লিখব, তাহলে 2n। এটাই আমাদের প্রমাণ করতে হবে যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। এটা হয়ে গেছে, তার মানে এটা প্রমাণিত। ওকে, এই হচ্ছে পাওয়ার বের করার নিয়ম। পাওয়ার বের করার নিয়ম মনে রাখতে হবে যে প্রথমে একটা ফাঁকা, তারপরে একটা একটা করে আলাদা আলাদা করে, তারপর দুটো দুটো করে আলাদা করে, তারপর 3টা করে। যদি আরো থাকতো তারপর এরপর 3টা 3টা করে, তারপর 4টা থাকলে 4টা 4টা করে, 5টা থাকলে 5টা 5টা করে, এভাবে। এই হচ্ছে পাওয়ার বা শক্তি সেট। এখন আমরা দেখবো যে এরপর যেটা আছে 8 নাম্বার, আমাদের 8 নাম্বারে কি আছে, 8 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ক্রোমোজোম, অর্থাৎ সেটের গুণ করা। সেটকে কি করে গুণ করা যায়। তো আমাদের 8 নাম্বার প্রশ্নে বলছে যে p সমান দেয়া আছে a, p সমান দেয়া আছে a, q সমান দেয়া আছে b গুণ bc, আমাদের p গুণ q করতে হবে, p গুণ q। তাহলে গুণ করব, তাহলে p এর মান হচ্ছে a গুণ q এর মান হচ্ছে b c। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে a দিয়ে ফার্স্টে ab এর গুণ, তাহলে হবে ab, এরপর a দিয়ে আবার এই c এর গুণ, তাহলে a গুণ c করলে হয় a c। এই হচ্ছে আমাদের ক্রোমোজোম বের করার নিয়ম। এরপর বলেছে q গুণ p, অর্থাৎ উল্টা q গুণ p। তাহলে আমাদের q এর মান হচ্ছে bc গুণ p এর মান হচ্ছে a। তাহলে এটা গুণ করলে ফার্স্টে b দিয়ে এর গুণ,
তাহলে হয় BA, এরপর C দিয়ে এর গুণ, তাহলে এটা গুণ করলে হয় CA। তাহলে আমাদের P গুণ Q করলে হবে AB AC, আর Q গুণ P করলে হবে BAC। এই হচ্ছে আমাদের গুণ, বা এটাকে সেটের ভাষায় বলা হয় ক্রমজোড় বের করা, ক্রমজোড়। আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের তড়িৎ অর্থাৎ প্রত্যাহিক জীবনে বিদ্যুতের যে অধ্যায়টা আছে 12 অধ্যায়, সেই অধ্যায়টা নিয়ে একটু কথা বলবো। তো সে অধ্যায়ের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ কি? আমরা জানি যে তড়িৎ সাধারণত দুই ধরনের হয়। তড়িৎ সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ, এবং আরেকটি হচ্ছে চলতড়িৎ বা চলবিদ্যুৎ। চলতড়িৎ বা চলবিদ্যুৎ। তো একটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ হচ্ছে যে তড়িৎটা বিদ্যুৎটা যেখানে উৎপন্ন হয় সেখানেই থাকে, এটাকে ট্রান্সফার করা যায় না। আর চলতড়িৎ হচ্ছে যেটা বিদ্যুৎটা উৎপন্ন হওয়ার স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে নিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে চলতড়িৎ। আমরা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি বা কলকারখানায় যে বিদ্যুৎ ব্যবহার করি, এটা সাধারণত চলতড়িৎ। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে চলতড়িৎ সংক্রান্ত। তাহলে যে বিদ্যুৎটা ট্রান্সফার করা যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে নিয়ে যাওয়া যায়, সেই বিদ্যুৎটাকে আমরা বলি চলতড়িৎ। এখন তড়িৎটা, এটা তড়িৎ আমরা জানি যে খালি চোখে দেখা যায় না। তো এই তড়িৎ যেটা খালি চোখে দেখা যায় না, এই তড়িৎকে আমরা প্রকাশ করার জন্য, খাতায় বা বইয়ে প্রকাশ করার জন্য কিছু চিহ্ন ব্যবহার করি। সেই চিহ্নগুলো ভিতর গুরুত্বপূর্ণ চিহ্ন হচ্ছে এইটা। এই চিহ্নটাকে বলা হয় ব্যাটারি চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় সেল চিহ্ন, সেল। এই চিহ্নটাকে বলা হয় তার, এটা হচ্ছে তারের চিহ্ন। এইটাকে বলা হয় সংযুক্ত তার। এইটাকে বলা হয় আমরা সুইচ বলে থাকি। এইরকম চিহ্নটাকে আমরা সুইচ বলি, এবং এই চিহ্নটাকে আমরা রোধ বলি, এবং এটাকে আমরা সুইচ বলি। তাহলে এটাকে আমরা ব্যাটারি বলি, এটাকে সেল বলি, এটাকে তার বলি, এটি সংযুক্ত তার বলি, এটাকে সুইচ বলি, এটাকে রোধ বলি। আমাদের আরো কিছু চিহ্ন আছে, যেমন এর ভিতরে যদি জি লেখা থাকে, এটা গ্যালভানোমিটার বোঝায়, গ্যালভানোমিটার বোঝায়। আর এর ভিতরে যদি এ লেখা থাকে, অর্থাৎ জি না লিখে যদি এ লেখা থাকে, তাহলে এটাকে অ্যামিটার বোঝায়, অ্যামিটার। তো ব্যাটারি আমরা সবাই চিনি, সেলও ব্যাটারির মতোই। তার চিনি আমরা সংযুক্ত তার, মানে একটা তারের সাথে একটা তার জয়েন্ট করা। সুইচ মানে হচ্ছে, আমরা সুইচ সবাই চিনি। রোধ হচ্ছে আমরা যে বাল্ব, ফ্যান, ফ্রিজ ব্যবহার করি, এগুলোকে রোধ বলা হয়। অর্থাৎ বিদ্যুৎ রোধটা বলতে মূলত বোঝায় যে বিদ্যুৎ চলাচলের পথে যে বাধা থাকে, সেই বাধাকে আমরা রোধ বলি। গ্যালভানোমিটার হচ্ছে একটি যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে বিদ্যুতের বিভব পার্থক্য পরিমাপ করা হয়। একটি যন্ত্র যেটার মাধ্যমে বিভব পার্থক্য পরিমাপ করা যায়। অ্যামিটার ও গ্যালভানোমিটারের মতো একটি যন্ত্র, যে যন্ত্র দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে একটা তার বা একটা পরিবাহীর মধ্যে দিয়ে, সেটি পরিমাপ করা হয়। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তড়িৎ বর্তনের কিছু প্রতীক। এছাড়া আরো অনেক প্রতীক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ প্রতীকগুলো। এরপর আমাদের আছে ব্যাটারি। ব্যাটারি মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে বলি আমরা ড্রাই সেল, আর একটাকে বলি আমরা ড্যানিয়েল সেল। একটা হচ্ছে ড্রাই সেল, আর একটা হচ্ছে ড্যানিয়েল সেল। ড্রাই সেল হচ্ছে আমরা যে পেন্সিল ব্যাটারি যেটাকে বলি, পেন্সিল ব্যাটারি,
পেন্সিল ব্যাটারি, আর ড্যানিয়েল সেল হচ্ছে যেটা আইপিএস এর যে ব্যাটারি, এই ব্যাটারিকে আমরা বলি ড্যানিয়েল সেল, আইপিএস এর ব্যাটারি। আইপিএস এর ব্যাটারি হচ্ছে ড্যানিয়েল সেল, এবং পেন্সিল ব্যাটারি যেগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে ড্রাই সেল। তো ড্যানিয়েল সেল এবং ড্রাই সেল, এদের ভিতর অসংখ্য তড়িৎ কোষ মিলে একটা ব্যাটারিতে পরিণত হয় এরা। আচ্ছা, এখন হচ্ছে তড়িৎ বর্তনী কি? তড়িৎ বর্তনী হচ্ছে বিদ্যুৎ যে পথ দিয়ে চলাচল করে সেই পথকে বলা হয় বর্তনী। যেমন এইখানে একটা ব্যাটারি, এই জায়গায় একটা ব্যাটারি আছে, এই জায়গায় একটা বাল্ব আছে, এই জায়গায় আরেকটা বাল্ব আছে, এই জায়গায় আরেকটা বাল্ব আছে, এবং এই জায়গায় একটা সুইচ আছে। তাহলে এইটাকে আমরা বলি তড়িৎ বর্তনী। মানে বিদ্যুৎটা তৈরি হয় কোথায়? ব্যাটারি থেকে। ব্যাটারি থেকে তৈরি হয়ে কোন কোন পথ দিয়ে চলাচল করে, এই পুরো পথটাকে আমরা বলি তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট, ইংলিশে বলে ইলেকট্রিক সার্কিট। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কি। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে বিভিন্ন একটি আয়নকে ধনাত্মক এবং ঋণাত্মক দুটো অংশে বিভক্ত করে ফেলা। অর্থাৎ একটি পদার্থকে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুটি অংশে বিভক্ত করে ফেলাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আমরা পরের পাঠে আলোচনা করব। তো এখন আমরা জানবো যে তড়িৎ বিশ্লেষণ কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আসলে কি কি কাজ করা হয়? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে মূলত আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করি, ইলেকট্রোপ্লেটিং, আমরা গ্যালভানাইজিং করি, গ্যালভানাইজিং করি, আরেকটা কাজ করি সেটা হচ্ছে টিন প্লেটিং করি, টিন প্লেটিং করি, টিন প্লেটিং। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে মূলত আমরা ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং এবং টিন প্লেটিং। ইলেকট্রোপ্লেটিং কি? একটা ধাতুর উপর অন্য কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেয়া, এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। যেমন আমরা লোহার উপর যে প্রলেপটা দিই, লোহার উপর রং করি অথবা যাই করি, এরকম প্রলেপ দেওয়া হয়, এই প্রলেপ দেওয়া হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এবং ওই প্রলেপ যদি আমরা কোনো কিছুর উপর যদি তামার প্রলেপ দিই ওটাকে বলা হয় গ্যালভানাইজিং, এবং কোনো পদার্থের উপর যদি আমরা টিনের প্রলেপ দিই তাহলে সেইটাকে বলা হয় টিন প্লেটিং। তো এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং এবং টিন প্লেটিং। এটার উপকারিতা হচ্ছে লোহার উপর যদি আমরা ইলেকট্রোপ্লেটিং করি তাহলে ওই লোহা সহজে মরিচা পড়ে না, অর্থাৎ জং ধরে না। এবং আমরা যে চামচ ব্যবহার করি, সিলভারের চামচ, এই সিলভারের চামচটা মূলত লোহা দিয়ে তৈরি, এবং লোহার উপর সিলভারের প্রলেপ দেওয়া হয়, এতে সিলভারের চামচ তৈরির খরচ কমে যায়। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের গুরুত্বপূর্ণ, মানে কি কারণে এটা গুরুত্বপূর্ণ সেটা। এখন আমরা তড়িৎ ক্ষমতা দেখব। তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা, ক্ষমতা এটার সূত্র হচ্ছে P সমান W/T। এখানে W হচ্ছে আমাদের কাজ, আর T যেটা সময়, সময়, এবং এই P মানে হচ্ছে ক্ষমতা। এটা হচ্ছে ক্ষমতার সূত্র। তড়িৎ ক্ষমতাকে আমরা কিলোওয়াট বা ওয়াটে প্রকাশ করি, ওয়াটে প্রকাশ করি। আমরা যে বিদ্যুৎ পরিমাপ করি ইউনিটে, ইউনিটে, এই ইউনিটটা হচ্ছে আসলে কিলোওয়াট আওয়ার। এইটা অর্থাৎ এটা হচ্ছে E সমান PT। E সমান PT, এইটা যদি আমরা বসাই তাহলে সেখান থেকে আমরা ক্ষমতা, এখানে P মানে হচ্ছে ক্ষমতা, যদি ক্ষমতার মান এবং এটা আমরা কত সময় ধরে চালিয়েছি এটা সময়, এই সময় যদি ই করি তাহলে আমরা
কত ইউনিট বিদ্যুৎ পড়লো সেটা বের করতে পারি। তাহলে এটা হচ্ছে ই সমান পিটি, এইভাবে বের করা যায়। তো ই সমান পিটি এটার একটা ই দেখবো যে কিভাবে এটা আসলে বের করে। তো এটা বের করা হচ্ছে, মনে করো যে কোনো একজনের 3 ওয়াটের একটা বাল্ব 30 মিনিট যাবত চলতেছে, তাহলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তো এটা বের করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কত 3 ওয়াট, 3 ওয়াট মানে এটা ক্ষমতা হচ্ছে তার 3 ওয়াট, এবং এটা হচ্ছে মিনিট মানে কি সময়, 30 মিনিট ধরে চলছে সময়। তাহলে আমরা জানি যে সূত্র হচ্ছে ই সমান পিটি। তাহলে ক্ষমতা হচ্ছে 3 ওয়াটের একটা বাল্ব, তাহলে 3 ওয়াট। এখন ওয়াট থাকলে সেটাকে আমরা কিলোওয়াট করব। তাহলে ওয়াট থেকে কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে ভাগ 1000 গুণ 30 মিনিট। মিনিটে থাকলে হবে না, সবসময় ঘন্টায় আনতে হবে। তাহলে ঘন্টা, তাহলে 30 মিনিটে কত ঘন্টা হয়? ঘন্টা হচ্ছে, যদি আমরা মিনিট থেকে ঘন্টা করতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করলে আমাদের সেটা ঘন্টা হয়ে যায়। তাহলে আমরা কি করলাম, এটা ওয়াটে ছিল, এটাকে কিলোওয়াট করার জন্য 1000 দিয়ে ভাগ করলাম, এটা মিনিট, 60 দিয়ে ভাগ করে এটা ঘন্টা করলাম। সবসময় এইটা কিলোওয়াট থাকলে কিলোওয়াট করে নিতে হবে, এবং এটা মিনিট বা সেকেন্ড থাকলে সেখান থেকে ঘন্টা করে নিতে হবে। আর কিলোওয়াট বা ঘন্টা থাকলে তো আর কিছু করা লাগবে না। তাহলে এটা 3 গুণ এই শূন্য কাটা, এই শূন্য আচ্ছা কাটে না, তাহলে 3 3 উপরে থাকে 9/100। তাহলে এটা করলে হয় 0.09 কিলোওয়াট আওয়ার। তার মানে তার 0.09 ইউনিট। এই কিলোওয়াট মানে হচ্ছে ইউনিট। তার মানে যদি একটা 3 ওয়াটের একটা বাল্ব যদি 30 মিনিট চলে, তাহলে 0.09 ওয়াট বিদ্যুৎ খরচ হয়। এটা হচ্ছে তড়িৎ ক্ষমতার যে বিষয়, সেই ক্ষমতা। এখন প্রশ্নে এভাবে বলে দেওয়া থাকে যে যদি প্রতি ইউনিটে 1 টাকা খরচ হয়, অর্থাৎ প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি 1 টাকা হয়, তাহলে কয় টাকা বিল আসবে? তাহলে ইউনিট হচ্ছে 0.09, তাহলে গুণ 1, 0.09 গুণ 1। যদি 1 টাকা ইউনিট হয়, বা 1 টাকা ইউনিট তো কথা নেই, সর্বনিম্ন 5 টাকা ইউনিট, তাহলে 5 টাকা ইউনিট হলে 5 নং 45, তাহলে 4.5 টাকা আসবে। অর্থাৎ 30 মিনিট 3 ওয়াটের কোনো বাল্ব চালালে 4.5 টাকা বিদ্যুৎ খরচ হয়। এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা সংক্রান্ত যে ম্যাথ, সেটা। এখন আছে আমাদের আরেকটা আসে যে একটা সংখ্যার বিষয় আছে, সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এটা তো জানি আমরা 1 ইউনিট। এই ইউনিটকে যদি আমরা জুলে প্রকাশ করি তাহলে কি হয়? তো ইউনিটকে জুলে প্রকাশ করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে কিলোওয়াটকে ওয়াট করতে হয়। তাহলে কিলোওয়াটকে ওয়াট করলে আমরা জানি যে 1000 কিলোওয়াটে 1 ওয়াট, তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ, এরপর আওয়ার কি? ঘন্টা। তাহলে ঘন্টাকে সেকেন্ড করতে গেলে আমরা জানি যে 3600 সেকেন্ড 1 ঘন্টা হয়, তাহলে গুণ 3600। তাহলে এটা করলে এটা জুল হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে 36, শূন্য আছে কয়টা? এটা 3টা, এখানে 2টা, তাহলে 3 2। এটা হচ্ছে জুল হয়ে গেল। এইটা মাঝে মাঝেই আসে যে 1 কিলোওয়াট আওয়ার থেকে জুলে প্রকাশ করো। এটাকে এভাবে লেখা যায় 3.6 × 10⁶ জুল। এটা হচ্ছে, এটাকেই সায়েন্টিফিক আকারে লিখলে এরকম আসে। সায়েন্টিফিক আকারে লেখা হচ্ছে এই যে পয়েন্ট নেই মানে সবার শেষে আছে, সবার শেষে যদি পয়েন্ট আসে আমরা পয়েন্টটা আগায়ে এই জায়গায় আনছি, তাহলে কয়টা? 1 2 3 4 5 6, 6 ঘর আগে পয়েন্ট নিয়ে আসি, এই জন্য 10⁶। এটা হচ্ছে সায়েন্টিফিক মেথড বলে এটাকে। আচ্ছা, এরপর আছে তড়িতের সিস্টেম লস কি? তড়িতের সিস্টেম লস হচ্ছে তড়িৎটা উৎপন্ন করা হয় হচ্ছে বিদ্যুতের যে স্টেশন আছে সেই স্টেশনে।
যে স্টেশন আছে, বিদ্যুতের যে স্টেশন আছে, সেই স্টেশনে বিদ্যুৎটা তৈরি করা হয়। কিন্তু এই বিদ্যুৎ, এই স্টেশন আমাদের এই বাড়ি থেকে অনেক দূরে। তো এই স্টেশন থেকে ফার্স্টে বিদ্যুৎটা সাব স্টেশনে আসে, এরপর সাব স্টেশন থেকে পাওয়ার হাউসে আসে, এবং পাওয়ার হাউস থেকে তারপর আমাদের বাসাবাড়ি বা কলকারখানায় পৌঁছানো হয়। তো স্টেশন থেকে সাব স্টেশন, তারপরে পাওয়ার হাউস, তারপরে বাসা। এই পথ আসতে অনেক বিদ্যুৎ এই পথে অপচয় হয়ে যায়। তো এই যে স্টেশন থেকে বাসা বাড়ি পর্যন্ত আসতে যে বিদ্যুৎটা অপচয় হয়, এই বিদ্যুৎটাকে বলা হয় তড়িতের সিস্টেম লস। অর্থাৎ সিস্টেমে আসতে যে বিদ্যুৎটা ক্ষতি হয়, ওইটা হচ্ছে তড়িতের সিস্টেম লস। অর্থাৎ স্টেশনে তৈরি হয়, যেখান থেকে তৈরি হয় সেখান থেকে এই পর্যন্ত আসতে যে পরিমাণ বিদ্যুতের লস হয়, অর্থাৎ অপচয় হয়ে যায় যে বিদ্যুৎটা, সেটা হচ্ছে তড়িতের সিস্টেম লস। এরপর যেটা আছে সেটা হচ্ছে লোডশেডিং। লোডশেডিং আমরা সবাই জানি। লোডশেডিং কি? লোডশেডিং হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য মাঝে মাঝে কোন কোন এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, এটাকে বলা হয় লোড শেডিং। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস, যে তড়িৎ বর্তনী, যেটা বলছিলাম যে বিদ্যুৎ চলাচলের পথ, তড়িৎ বর্তনী। এই তড়িৎ বর্তনী দুই ধরনের হয়। একটা হচ্ছে তড়িৎ বর্তনী মোট দুই ধরনের হয়। একটা বর্তনীকে আমরা বলি যে শ্রেণী বর্তনী, আর একটাকে বলি সমান্তরাল বর্তনী। তো কোনটা শ্রেণী বর্তনী আর কোনটা সমান্তরাল বর্তনী, এটা হচ্ছে, মনে করি দুটো বর্তনী আর কি। এখানে ব্যাটারি, এই জায়গায় একটা বাল্ব, এই জায়গায় একটা টিভি, এই জায়গায় একটা ফ্রিজ, এই জায়গায় একটা ফ্যান, তারপর এখানে সুইচ। এই একটা বর্তনী। আরেকটা বর্তনী হচ্ছে এরকম, এই জায়গায় ব্যাটারি, এই জায়গায় একটা টিভি, এই জায়গায় একটা টিভি, এই জায়গায় একটা ফ্রিজ, এই জায়গায় একটা লাইট, এই জায়গায় একটা ফ্যান। এই যে বর্তনীটা, এই বর্তনীটাকে বলা হয় শ্রেণী বর্তনী বা সিরিজ বর্তনী, আর এই বর্তনীটাকে বলা হয় সমান্তরাল বর্তনী বা ইংলিশে বলা হয় প্যারালাল বর্তনী। সমান্তরাল বর্তনী। তাহলে এটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে শ্রেণী। এখন শ্রেণী কাকে বলে, প্যারালাল কাকে বলে? শ্রেণী বর্তনী হচ্ছে যেটা প্রথম রোধের শেষ বিন্দু যেখানে, দ্বিতীয় রোধের প্রথম বিন্দু সেখানে, আবার দ্বিতীয় রোধের শেষ বিন্দু যেখানে, তৃতীয় রোধের প্রথম বিন্দু সেখানে। এইরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয় শ্রেণী বর্তনী। এবং এইটার ক্ষেত্রে যে সবগুলোর প্রথম প্রান্ত যদি এক জায়গায় এসে মিশে যায় এবং শেষ প্রান্তগুলো যদি আর একটা নতুন আরেকটা বিন্দুতে মিশে যায়, তাহলে সেটাকে বলা হয় সমান্তরাল বা প্যারালাল বর্তনী। তাহলে প্রথমটা শেষ বিন্দু আর দ্বিতীয়টা সেটাই যদি আবার প্রথম বিন্দু হয়, তাহলে সেটা শ্রেণী। আর সবগুলোর মাথা এক জায়গায় এবং সবগুলোর অপর প্রান্ত যদি আরেক জায়গায় হয়, তাহলে সেটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল বর্তনী। তো এই হচ্ছে আমাদের বর্তনী সংক্রান্ত বিষয়। তাহলে বর্তনী হচ্ছে দুই ধরনের, একটা শ্রেণী বর্তনী আর একটি সমান্তরাল বর্তনী। এখন আমাদের বাসা বাড়িতে, অর্থাৎ আমাদের বাড়িতে যে বর্তনীগুলো আমরা ব্যবহার করি, সেটা কি শ্রেণী নাকি সেটা সমান্তরাল? শ্রেণী বর্তনী নাকি সেটা সমান্তরাল বর্তনী? অর্থ হচ্ছে আমাদের যে বর্তনী শ্রেণী এবং সমান্তরাল, এর ভিতরে কোন বর্তনীটা ব্যবহার করা বেশি লাভজনক, কোনটা ব্যবহার করলে লাভ বেশি হয়, শ্রেণী ব্যবহারে লাভ বেশি নাকি সমান্তরাল ব্যবহারে লাভ বেশি?
তো লাভ বেশি হচ্ছে সমান্তরালে, তার কারণ হচ্ছে এখানে ব্যাটারি, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা রোদ, এরকম এই জায়গায় সুইচ আছে। আর একটা ছিল কি এইভাবে, তো এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এইরকম। তো এইটার ক্ষেত্রে যেটা হয়, এটা শ্রেণী আর একটা সমান্তরাল, তো এইটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনোভাবে যদি এই বাল্বটা নষ্ট হয়ে যায় তাহলে এই পাশ থেকে বিদ্যুৎ আর এই বাল্বগুলোতে ঢুকতে পারে না, যার ফলে বাড়িতে যদি যে কোনো একটা ডিভাইস বা একটা বাল্ব বা একটা ফ্যান যদি নষ্ট হয় তাহলে পুরো বাড়ি সবকিছুই বন্ধ হয়ে যায় শ্রেণী বর্তনীতে। কিন্তু সমান্তরাল বর্তনীতে যদি এইটা বন্ধ হয় তাহলে এই দিক থেকে বিদ্যুৎ যায়, এই দিক থেকে বিদ্যুৎ যায়। আবার যদি এটা নষ্ট হয় তাহলে এই দিক থেকে বিদ্যুৎ যায়, এই দিক থেকে বিদ্যুৎ যায়। এই কারণে শ্রেণী বর্তনী থেকে সমান্তরাল বর্তনী লাভজনক বেশি, এবং বাড়িতে সমান্তরাল বর্তনীটা ব্যবহার করা হয় যেন একটা নষ্ট হয়ে গেলে সবগুলো নষ্ট না হয়। এটার ক্ষেত্রে একটা নষ্ট হয়ে গেলে আর কোনোটাই কাজ করে না। আর সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে একটা নষ্ট হয়ে গেলেও বাকিগুলো ঠিক থাকে। এই কারণে আমাদের বাসা বাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। যদি শ্রেণী বর্তনী বা সিরিজ বর্তনী ব্যবহার করা হতো তাহলে আমাদের বাড়িতে একটা বাল্ব যদি নষ্ট হয়ে যেত তাহলে পুরো বাড়ির সবকিছু বন্ধ হয়ে যেত। তো এই কারণে আমাদের এই সমান্তরাল বর্তনী ব্যবহার করা বেশি লাভজনক, এবং বাসা বাড়ি